মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি ক্লাস 11-এর পঞ্চম অধ্যায়ে মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি এবং কর্তব্য এই যে চ্যাপ্টারটা রয়েছে, যেখান থেকে মূলত 2 নম্বরের অতি সংক্ষিপ্ত এবং 4 নম্বরের সংক্ষিপ্ত মোট 6 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে। তো এই চ্যাপ্টার নিয়ে আমি আজকে তোমাদের আলোচনা করব। তো এখান থেকে যে কোশ্চেনগুলো মূলত হয়, যেমন মৌলিক অধিকার কাকে বলে 2 নম্বরে, মৌলিক অধিকারগুলো কি কি 4 নম্বরে, মোট 6 নম্বরে আসতে পারে, এই ধরনের কোশ্চেনগুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব। তো চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকে একটু মন দিয়ে শুনবে এবং মনে রাখার চেষ্টা করবে, কারণ এগুলো শুধু ক্লাস 11-এর এই পরীক্ষার জন্য নয়, পরবর্তীকালে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই মৌলিক অধিকার চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হয়ে থাকে। ফলে শুধু পরীক্ষা দিয়ে দিলাম তার জন্য নয়, পরবর্তীতেও তোমাদের এই চ্যাপ্টারটা প্রয়োজন হবে। তো প্রথমে বলি, মৌলিক অধিকার কাকে বলে। এটা 2 নম্বরের কোশ্চেন হতে পারে। মৌলিক অধিকার মানে কি? মৌলিক কথার অর্থই হলো ন্যায্য অধিকার, যে অধিকার আমরা অবশ্যইভাবে ভোগ করি, সেটাই হচ্ছে মৌলিক, অর্থাৎ ন্যায্য। একদম বলে না ন্যায্য পাওনা, তা মৌলিক অধিকার কথা অর্থাৎ মৌলিক মানে আমরা পাবই এই রকম একটা অধিকার। এই অধিকারগুলো মূলত সংবিধান রচয়িতারা ভারতবর্ষের নাগরিকদের জন্য এমন কিছু অধিকার প্রদান করেছিলেন, যে অধিকারগুলো মূলত রাষ্ট্র কর্তৃক এগুলো প্রযোজ্য হয়েছে। রাষ্ট্র এগুলোর রচয়িতা এবং মূলত জনগণের সার্বিক বিকাশের জন্য এই অধিকারগুলো প্রদান করা হয়েছে। যে অধিকারগুলো ছাড়া মানুষ এক বিন্দু বেঁচে থাকতে পারে না, সেই অধিকারকে বলা হচ্ছে মৌলিক বা ন্যায্য অধিকার। আমাদের সংবিধানের তৃতীয় অধ্যায়ের 12 থেকে 35 এই ধারার মধ্যে যখন সংবিধান চালু হলো, দেখা গেল আমাদের 7খানা মৌলিক অধিকার দেওয়া হয়েছিল। পরবর্তীকালে 1978 সালে সংবিধান সংশোধন করা হলো এবং সেই সংবিধান সংশোধন করে মৌলিক অধিকারগুলির মধ্যে থেকে সম্পত্তির অধিকার, এই অধিকারটাকে বাদ দেওয়া হলো এবং এই অধিকারটাকে অন্যান্য অর্ডিনারি অধিকারের মতো 300 ক নম্বর ধারাতে স্থান দেওয়া হলো। তাহলে বর্তমানে আমরা ওই 1978 সালের পর থেকে অদ্যাবধি আজ পর্যন্ত আমরা 6টা মৌলিক অধিকার ভোগ করছি। এবার আসি কি কি অধিকারগুলো সংবিধানে দেওয়া হয়েছে। মূলত 4 নম্বর হতে পারে এখান থেকে, ওই জন্য তোমরা কি করবে, অধিকারের নাম লিখবে এবং পাশে ধারাগুলো অবশ্যই উল্লেখ করবে। প্রথমেই বলেছি যে সংবিধানের তৃতীয় অধ্যায়ের 12 থেকে 35 এই ধারার মধ্যে আমাদের বর্তমানে 6টা মৌলিক অধিকার প্রদান করা হয়েছে। প্রথমটা হলো সাম্যের অধিকার। এই সাম্যের অধিকার প্রদান করা হয়েছে 14 থেকে 18 এই ধারার মধ্যে। তোমাদের আলাদাভাবে সাম্যের অধিকার বা স্বাধীনতার অধিকার এগুলো নিয়ে কোশ্চেন হতে পারে, সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করছি। তো আগে কি কি অধিকারগুলো দেওয়া হয়েছে সেইগুলো তোমরা মুখস্থ করে নেবে। যেমন 14 থেকে 18 এই ধারার মধ্যে দেওয়া হয়েছে সাম্যের অধিকার, যেটাকে বলে সমতার অধিকার। 2 নম্বর যে অধিকার দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্বাধীনতার অধিকার। এই অধিকার দেওয়া হয়েছে 19 থেকে 22। প্রথমটা 14 থেকে 18, একদম সিরিয়ালি সাজিয়ে নেবে। 14 থেকে 18 সাম্যের অধিকার, 19 থেকে 22 হচ্ছে স্বাধীনতার অধিকার। 22-এর পরে 23 এবং 24, এই 23 এবং 24-এ দেওয়া হয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার। 23-24। 25 থেকে 28 এখানে দেওয়া হয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। আবারও বলছি, ধর্মীয় স্বাধীনতার অধিকার। 25 থেকে 28। 29 এবং 30 এই দুটোতে দেওয়া হয়েছে
শিক্ষা এবং সংস্কৃতির যে অধিকার 29 এবং 30, এবং সর্বশেষ 6 নম্বর সেটা হলো শাসনতান্ত্রিক বা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, আর্টিকেল 32। আর এর সাথে যোগ আছে 226, 226। তাহলে এই যে মৌলিক অধিকারগুলোর কথা বলা হলো, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা সংস্কৃতির অধিকার এবং শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, এই যে 6টা মৌলিক অধিকার আমাদের সংবিধানে বর্তমানে যা আমরা ভোগ করছি, এই অধিকারগুলো কি? এই অধিকারগুলো যদি হরণ করে তাহলে আমরা কোথায় যাব? এবার সেই ব্যাপার থেকেও প্রশ্ন আসতে পারে। আমি একে একে আলোচনা করব। সাম্যের অধিকার, তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে সাম্যের অধিকার, মানে যদি 4 নম্বরে আসে ইম্পর্টেন্ট হচ্ছে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং সর্বশেষ যেটা সাংবিধানিক বা শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। তাহলে মূলত এই 4টে অধিকার নিয়ে, এবং 4টে অধিকার থেকে যে কোনো ধরো পরীক্ষায় একটা এলো, ধরো সাম্যের অধিকার বলতে কি বোঝো, সাম্যের অধিকারগুলো কি কি, বা স্বাধীনতার অধিকার সম্পর্কে যা জানো লেখো, অথবা আসতে পারে শাসনতান্ত্রিক বা সাংবিধানিক প্রতিবিধানের জন্য সংবিধানে কি কি ব্যবস্থা গৃহীত হয়েছে ইত্যাদি ইত্যাদি। তাহলে আমি একে একে এবারে প্রত্যেকটা অধিকার কত থেকে কতটা নম্বর ধারাতে তোমরা তো জেনে গেছো, এবং প্রত্যেকটা ধারার যে উপধারা রয়েছে, যেমন 14 থেকে 18 সাম্যের অধিকার বলা হয়, তাহলে 14, 15, 16, 17, 18 প্রত্যেকটা ধারাতে কি বলা হয়েছে এইটুকু বলে দিলে তোমাদের সাম্যের অধিকার কমপ্লিট হয়ে যাবে। তাহলে এইভাবে যদি পরীক্ষায় আসে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ইম্পর্টেন্ট হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং সর্বশেষ শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, এই 4টে নিয়ে আমি পরপর আলোচনা করছি, তোমরা একটু মন দিয়ে দেখো। সাম্য মানে কি? সাম্য মানে হচ্ছে সমান। মনে রাখবে, সাম্য কথার অর্থ হচ্ছে সকলেই সমান, অর্থাৎ ভারতবর্ষের জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ, ধনী, নির্ধন নির্বিশেষে প্রত্যেকে সমান। এই সমতা বজায় রাখার জন্য আমাদের সংবিধানের 3য় অধ্যায়ের 14 থেকে 18 এই ধারার মধ্যে সাম্যের অধিকার প্রদান করা হয়েছে। তাহলে 14 থেকে 18তে আমাদের সাম্যের অধিকার দেওয়া হয়েছে। তার মধ্যে 14 নম্বর ধারাতে বলা হয়েছে যে আইনের দৃষ্টিতে সাম্য, অর্থাৎ আইনের চোখে সকলেই সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়, আর আইন সবার প্রতি সমান দৃষ্টিতে দেখবে। ওই জন্য তোমরা লক্ষ্য করবে যেখানে বিচার হয়, বিচারালয় কক্ষ রয়েছে, সেখানে একটা ভারত মাতার মূর্তি কল্পনা করা হয় এবং তার চোখ বেঁধে রাখা হয়, আর হাতে দাঁড়িপাল্লা থাকে, অর্থাৎ চোখ বন্ধ করে বলে দেয় যে মানে বিচারটা ন্যায্য হচ্ছে, অর্থাৎ এখানে ধনী গরিব বা নারী পুরুষ এগুলো কিন্তু দেখা হয় না, আইনের কাছে সকলেই সমান। কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, ব্যতিক্রমগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, 2 নম্বরে আসতে পারে। তো এক কথায় 14 নম্বর ধারাতে বলা হচ্ছে তাহলে আইনের দৃষ্টিতে সাম্য এবং আইন কর্তৃক সমান আচরণ, এই কথাগুলো তোমরা মনে রাখবে। 15 নম্বর ধারা, 15 নম্বর ধারাতে বলা হয়েছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোনো রকম বৈষম্যমূলক আচরণ করা যাবে না, অর্থাৎ এই যে উঁচু জাতি, নিচু জাতি, ধর্ম, বিভিন্ন ধর্মের মানুষ আমরা জানি ভারতবর্ষে বাস করে ধর্মীয় কারণে, বংশ, ভাষা, যে কোনো কারণেই হোক না কেন কোনো ব্যক্তির প্রতি বৈষম্যমূলক আচরণ করা যাবে না। যেমন ধরো সরকারি যে হসপিটাল রয়েছে, সরকারি যে পুষ্করিণী রয়েছে, পার্ক রয়েছে, হোটেল রয়েছে, রেস্তোরাঁ রয়েছে, সেখানে প্রবেশাধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায় না, যে কোনো কারণ, যে কারণগুলো বললাম, জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে কোনো কারণের জন্য কোনো ব্যক্তিকে এইভাবে তার যে প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা যায় না, তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা যায় না, অর্থাৎ বৈষম্যমূলক
আচরণ নিষিদ্ধ করা হয়েছে সংবিধানের 15 নম্বর ধারা অনুযায়ী। 16 নম্বর ধারাতে বলা হয়েছে সরকারি চাকরিতে সমান অধিকার, অর্থাৎ একইভাবে জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ, ধনী নির্ধন নির্বিশেষে কোনো ব্যক্তিকে সরকারি চাকরির ক্ষেত্রে তাকে অযোগ্য বলে বিবেচিত করা যাবে না। এটা আমাদের 16 নম্বর ধারাতে বলা হয়েছে। 17 নম্বর ধারাতে বলা হয়েছে অস্পৃশ্যতা নিষিদ্ধ। তোমরা জানি যে অস্পৃশ্য মানে যাদেরকে বলা হয় শিডিউল ট্রাইব জাতি, আদিবাসী সম্প্রদায়, তাদের প্রতি কোনো বৈষম্যমূলক আচরণ করা যাবে না, তাদের প্রতি কোনো শোষণ করা, অপমানজনক যে কথাবার্তা সেগুলো বলা একদম আইনত দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হবে। 18 নম্বর ধারাতে বলা হয়েছে সরকারি যে খেতাব, উপাধি, এই উপাধি সরকার যদি প্রদান করে থাকে তাহলে সেগুলো ব্যবহার করা যাবে যদি সেটা সামরিক এবং বিদ্যা বিষয়ক হয়। যেমন ধরো আমরা অনেকে ডক্টরেট, নামের আগে ডক্টরেট ব্যবহার করে, বা সামরিক বিভাগে আছে যেমন ব্রিগেডিয়ার, জেনারেল ব্রিগেডিয়ার, কর্নেল, এই উপাধিগুলো নামের আগে ব্যবহার করা যায়। কিন্তু আগেকার দিনের রাজা মহারাজারা ব্যবহার করতো রাজাধিরাজ, রাজ চক্রবর্তী, এই যে উপাধিগুলো, সম্রাট নামের আগে এই যে উপাধিগুলো, এই উপাধিগুলো রাষ্ট্রের অনুমতি নয়, এবং বর্তমানে এগুলো রাষ্ট্রের অনুমতি ছাড়া তো ব্যবহারই করা যাবে না। শুধুমাত্র সামরিক এবং বিদ্যা বিষয়ক যে উপাধিগুলো সেগুলো ব্যবহার করা যাবে। আবার রাষ্ট্রের অনুমতি ছাড়া যদি বিদেশ থেকে কোনো ডিগ্রি অর্জন করে কোনো উপাধি নেয় তাহলে সেই উপাধিও কিন্তু গ্রাহ্য হবে না। তাহলে এইগুলো রয়েছে আমাদের 18 নম্বর ধারাতে। এইভাবে তোমরা সাম্যের অধিকারটা আলোচনা করবে এবং সবশেষে 2 লাইন বা এক লাইনের মধ্যে একটা কনক্লুশন লিখবে। তো এই মানে কনক্লুশন মানে হচ্ছে এই অধিকারটা থাকা বাঞ্ছনীয় কিনা। এরপরে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন এই অধ্যায়ের, যে স্বাধীনতার অধিকার। তোমরা জানো যে স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে 19 থেকে 22 এই ধারার মধ্যে। তাহলে 19 থেকে 22 নম্বর ধারার মধ্যে স্বাধীনতার অধিকার যে প্রদান করা হয়েছে তার মধ্যে শুধুমাত্র 19 নম্বর ধারাতে আবার 6 দফা স্বাধীনতার কথা বলা হয়েছে। কি কি? 1 নম্বর হচ্ছে কথা বলার অধিকার, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যেটাকে তোমরা লিখবে যে বাক স্বাধীনতার অধিকার, অর্থাৎ কথা বলার অধিকার। 2 নম্বর হচ্ছে ভারতের যে কোনো স্থানে বসবাস করার অধিকার। 3 নম্বর ভারতবর্ষের যে কোনো স্থানে চলাফেরা করার অধিকার। 4 নম্বর ভারতবর্ষের যে কোনো ব্যবসা বাণিজ্য করার অধিকার। যে কোনো স্থানে তোমাদের সমবেত হওয়ার অধিকার, এটাও দেওয়া হয়েছে 5 নম্বর যে অধিকারের মধ্যে। 6 নম্বর হচ্ছে সংঘ বা সমিতি গঠনের অধিকার। এই যে 6টা, অর্থাৎ কথা বলার অধিকার, চলাফেরা করার অধিকার, শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার, যে কোনো স্থানে বসবাস করার অধিকার, যে কোনো ব্যবসা বাণিজ্য করার অধিকার, সংঘ সমিতি গঠনের অধিকার, এটা আমাদের প্রদান করা হয়েছে। এই 6টা যে মৌলিক অধিকার, অর্থাৎ স্বাধীনতার মৌলিক অধিকার, এটা প্রদান করা হয়েছে 19 নম্বর ধারাতে। 20 নম্বর ধারা, 20 যে ধারা, সেখানে বলা হচ্ছে যে একই অপরাধের জন্য একাধিকবার কিন্তু শাস্তি প্রদান করা যায় না। আবার শাস্তির মাত্রা এমন হবে বা এমন হয় না যেন অপরাধের মাত্রাকে ছাড়িয়ে যায়, অর্থাৎ যতটুকু অপরাধ ততটুকুই যেন শাস্তি দেওয়া হয়, শাস্তির মাত্রা যেন অপরাধের চেয়ে বেশি না হয়। আর 3 নম্বর হচ্ছে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য প্রদানে বাধ্য করা কিন্তু যাবে না, এটা 20 নম্বর ধারাতে বলা হয়েছে। এবার 21 নম্বর, কোনো ব্যক্তিকে আইন অনুমোদিত পদ্ধতি ছাড়া তার ব্যক্তিগত জীবন ও তার স্বাধীনতা থেকে বঞ্চিত করা যায় না, অর্থাৎ সেটা আইন অনুমোদিত পদ্ধতিতে হতে হবে।
সেই সঙ্গে 21-এর ক বলে নতুন একটা ধারা যুক্ত হয়েছে, যেখানে বলা হয়েছে যে 6 থেকে 14 বছর বয়স্ক সমস্ত বালক বালিকাদের অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা। এটা সংবিধান সংশোধন করে 21-এর ক এই ধারাটা যুক্ত হয়েছে। 22 নম্বর ধারাতে গ্রেপ্তার এবং আটক সংক্রান্ত কিছু নিয়মাবলী রয়েছে, যা আমাদের স্বাধীনতাকে অনেকটা রক্ষা করে। যেমন বলা হয়েছে যে ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার করা যায় না, বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা যায় না, এবং গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের আদালতে অভিযুক্তকে হাজির করতে হয়। ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া কাউকে আটক রাখা যায় না। মহিলাকে গ্রেপ্তার করতে গেলে মহিলা পুলিশ অবশ্যই নিয়ে যেতে হবে এবং দিনের বেলা গ্রেপ্তার করতে হবে। সেই সঙ্গে বলা হয়েছে যে অভিযুক্ত ব্যক্তি নিজে কিন্তু তার আইন ব্যবসায়ীর সাথে পরামর্শ করবে, এটা থেকে তাকে বঞ্চিত করা যাবে না। এরপর ম্যাজিস্ট্রেটের অনুমতি নিলে তবেই কিন্তু ব্যক্তিকে আটক করা যাবে এবং তার বিরুদ্ধে চার্জশিট তৈরি হবে। তার মধ্যে যদি তার আইনজ্ঞ অর্থাৎ উকিল যদি তাকে বেল করিয়ে নিতে পারে, তাহলে তাকে জামিনে মুক্ত করা সম্ভব হবে। এই সমস্ত যে নিয়মাবলী, সেই নিয়মাবলীগুলোর কথা বলা হয়েছে আমাদের 22 নম্বর ধারাতে। তাহলে এইভাবে তোমরা দেখলে যে 19 থেকে 22 এই ধারাগুলিতে মূলত মানুষের ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণের জন্য আমাদের বেশ কিছু পদক্ষেপ সংবিধান রচয়িতারা করে গিয়েছিলেন। দুটো ছোট ধারা রয়েছে 23 এবং 24, সেখানে শোষণের বিরুদ্ধে অধিকার এই কথাটা বলা হয়েছে, যেহেতু 2 নম্বর তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে, সেই জন্য জাস্ট একটু মনে রাখবে। শোষণের বিরুদ্ধে অধিকার মানে এই যে শোষণ, মানুষ নিয়ে ক্রয় বিক্রয় আগে হতো, বেকার খাটানো, এটাও কিন্তু ভারতবর্ষের কোনো কোনো জায়গায় এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। তো এগুলো যাতে 100% বন্ধ হয়, তার জন্য সংবিধান রচয়িতারা করে গিয়েছিলেন কি, সংবিধানের 23 এবং 24-এর শোষণের বিরুদ্ধে অধিকার এই মৌলিক অধিকারের কথা ঘোষণা করেছিলেন। 23 নম্বর ধারাতে বলা হচ্ছে মানুষ নিয়ে কেনা বেচা, বেগার খাটানো বা বলপূর্বক পরিশ্রম করিয়ে নেওয়া, এগুলো কিন্তু নিষিদ্ধ। 24 নম্বর ধারাতে বলা হয়েছে 14 বছরের নিচে যে সমস্ত বালক বালিকারা থাকবেন আছে আর কি, 14 বছরের নিচের বালক বালিকাদের কলকারখানা, খনি কিংবা বিপজ্জনক যে সমস্ত কাজগুলো রয়েছে সেখানে কিন্তু কাজ করানো যাবে না 14 বছরের নিচে বালক এবং বালিকাদের। তাহলে এইভাবে শোষণের বিরুদ্ধে অধিকার তোমরা যদি 2 নম্বরে আসে তাহলে লিখবে। 23-এ তাহলে বলা হচ্ছে মানুষ কেনা বেচা যাবে না, আর 24-এ বলা হচ্ছে যে 14 বছরের নিচের বালক বালিকাদের কলকারখানা, খনি প্রভৃতি বিপজ্জনক কাজে নিযুক্ত করা একদম আইনত দণ্ডনীয় অপরাধ। এবার আসি 25 থেকে 28 যে ধারাটার কথা বলা হচ্ছে, যেটাতে প্রদান করা হয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। ধর্মীয় স্বাধীনতার অধিকার মানে কি? তোমরা জানো যে ভারতবর্ষ হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ধর্মনিরপেক্ষ মানে কি? রাষ্ট্রের নিজস্ব ধর্ম বলে কিছু থাকবে না, সব ধর্মকে সমান দৃষ্টি দিয়ে দেখে রাষ্ট্র। আর এই নিরপেক্ষতা বজায় রাখার জন্য আমাদের সংবিধানের একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে 1976 সালের 42তম সংবিধান সংশোধন করে আমাদের প্রস্তাবনায় এই ধর্মনিরপেক্ষ কথাটা কিন্তু যুক্ত হয়েছে, এবং এই ধর্মনিরপেক্ষতাকে বাস্তবায়িত করার জন্য মূলত আমাদের সংবিধানের 3য় অধ্যায়ের 25 থেকে 28 এই ধারার মধ্যে
ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে। যেমন 25 নম্বর ধারাতে বলা হচ্ছে যে এখানে প্রতিটা ব্যক্তি ধর্ম গ্রহণ, ধর্ম পালন, ধর্ম প্রচার করতে পারবে, এখানে কোনো বাধা নিষেধ নেই। আর প্রথমেই বলেছি রাষ্ট্র সব ধর্মকে সমান গুরুত্ব দেয়, রাষ্ট্রের নিজস্ব ধর্ম বলে কিছু নেই, ধর্মের ব্যাপারে রাষ্ট্র সম্পূর্ণ উদাসীন। 26 নম্বর ধারাতে বলা হয়েছে প্রতিটা ধর্মীয় সম্প্রদায় ধর্ম প্রচার বা রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন সংস্থা স্থাপন করতে পারে, যেমন মন্দির, মসজিদ, গির্জা এগুলো তৈরি হতে পারে। 27 নম্বর ধারাতে বলা হচ্ছে কোনো ধর্মীয় সম্প্রদায় ধর্ম প্রচার বা প্রসারের জন্য কারো কাছ থেকে কোনো কর আরোপ করতে পারবে না, কর আদায় করা যায় না। 27 নম্বর ধারা। 28 নম্বর ধারাতে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান একেবারে সরকারি অর্থে পরিচালিত, সেখানে ধর্মশিক্ষা দেওয়া যায় না। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান মানে সরকারি অর্থে, আংশিক সরকারি অর্থে পরিচালিত হয়, সেখানে ধর্মশিক্ষা দেওয়া যায়, তবে শিক্ষার্থীর ইচ্ছার বিরুদ্ধে নয়, শিক্ষার্থীরা চাইলে ধর্মশিক্ষা গ্রহণ করতে পারে। আর যেখানে মানে অ্যাকচুয়ালি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে ধর্মশিক্ষা দেওয়া যেতে পারে, তবে অভিভাবকের অনুমতি বা 18 বছর বয়স্ক যে শিক্ষার্থী তাদের অনুমতি নিতে হবে, নিলে সেখানে ধর্মশিক্ষা দেওয়া যাবে। এইভাবে আমাদের 25 থেকে 28 নম্বর ধারাতে ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে। 29 এবং 30 এই দুটো ধারাতে দেওয়া হয়েছে শিক্ষা এবং সাংস্কৃতিক যে অধিকার। ভারতের যে সংস্কৃতি তাকে গৌরবান্বিত করার জন্য বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার উন্নতিকল্পে এই ধারা দুটিতে শিক্ষা সংস্কৃতির অধিকার যে মৌলিক অধিকার হিসাবে গণ্য করা হয়েছে। তার মধ্যে 29 নম্বর ধারাতে বলা হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায় ধর্ম, বর্ণ, ভাষা, লিপি, সংস্কৃতি এগুলো তারা ব্যবহার করতে পারবে, এর জন্য কোনো বাধা নিষেধ আরোপ করা হয়নি। 30 নম্বর ধারাতে বলা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় নিজস্ব ভাষা বা সংস্কৃতি এগুলো সংরক্ষণের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা এবং পরিচালনা করতে পারবে। তাহলে এইভাবে দুটো ধারাতে আমাদের শিক্ষা সংস্কৃতির অধিকার প্রদান করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা 6 নম্বর যে অধিকার ভারতবর্ষের নাগরিকদের দেওয়া হয়েছে সেটা হলো শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। আমরা যে 5টা মৌলিক অধিকার নিয়ে আলোচনা করলাম, এই 5টি মৌলিক অধিকারের মধ্যে কোনো একটি অধিকার কোনো কারণে যদি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান অথবা সরকার দ্বারা লঙ্ঘিত হয়, তাহলে আমরা সংবিধানের 32 নম্বর ধারা অনুযায়ী, মূলত এটা সুপ্রিম কোর্টের এখতিয়ারের মধ্যে পড়ে, 32 নম্বর ধারা অনুযায়ী আমরা সুপ্রিম কোর্টের কাছে এবং 226 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্টের দ্বারস্থ হলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট মানুষের এই মৌলিক অধিকার রক্ষার জন্য 5টি লেখ জারি করতে পারে, রাইট জারি করতে পারে। কি কি সেই লেখ? বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, অধিকার পিচ্ছা, প্রতিষেধ এবং উৎপ্রেষণ। এই 5টা মৌলিক অধিকার বা রাইট জারি করে আমাদের যে অধিকারগুলো সেগুলো কিন্তু রাষ্ট্র সংরক্ষণ করতে পারে। তাহলে আবারও বলছি, বন্দি প্রত্যয়ীকরণ, পরমাদেশ, অধিকার পিচ্ছা, প্রতিষেধ এবং উৎপ্রেষণ, এই 5টাকে বলা হচ্ছে লেখ। এই লেখ জারি করে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট মানুষের যে মৌলিক অধিকার সেগুলো সংরক্ষণ করতে পারে। তাহলে এইভাবে আমাদের 12 থেকে 35
এই ধারার মধ্যে আমাদের মূলত 6টা মৌলিক অধিকার প্রদান করা হয়েছে এবং এই প্রদান করার ফলে আমাদের যে ন্যায্য বা অবশ্যই যে অধিকারগুলো আমরা ভোগ করি, জন্মগত যে অধিকার, স্বাভাবিক যে অধিকার, যেগুলো রাষ্ট্র প্রদান করে থাকে এবং রাষ্ট্রই এই অধিকারগুলো সংরক্ষণ করে থাকে আইনের মাধ্যমে, সেই অধিকারগুলো আমরা পেতে পারি আর কি। আর এই অধিকারগুলো যদি কোনো কারণে লঙ্ঘিত হয় তাহলে আমরা বললাম যে আমরা 32 নম্বর ধারাতে সুপ্রিম কোর্টের কাছে এবং 226 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্টের দ্বারস্থ হলে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট তাহলে এই 5টা লেখ জারির মাধ্যমে আমাদের মৌলিক অধিকার সংরক্ষণ করে। তাহলে তোমাদের পরীক্ষা এখান থেকে যে কোশ্চেনগুলো হতে পারে আরেকবার বলে দিই, মৌলিক অধিকার কাকে বলে, মৌলিক অধিকার কয় প্রকার, কি কি, এখান থেকে একটা কোশ্চেন হতে পারে। সাম্যের অধিকার বলতে কি বোঝো, সাম্যের অধিকারটি লেখো। স্বাধীনতার অধিকার সম্পর্কে যা জানো লেখো। ধর্মীয় স্বাধীনতার অধিকার বলতে কি বোঝো, বা ধর্মীয় স্বাধীনতার অধিকার কোন অধ্যায়ে দেওয়া হয়েছে, এই অধিকার সম্পর্কে যা জানো লেখো। আর শেষ যে কোশ্চেনটা, অর্থাৎ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, আমাদের মৌলিক অধিকার সংরক্ষণের জন্য যে 5টা লেখ জারি করেছে, এই 5টা লেখের মধ্যে যদি 2 নম্বরে আসে তাহলে পরীক্ষা আসতে পারে যে 2টি লেখ উল্লেখ করো, তাহলে 2টো লেখ তোমরা মুখস্থ করে নেবে। বন্দি প্রত্যয়ীকরণ, পরমাদেশ, অধিকার ইচ্ছা, প্রতিষেধ, উৎপ্রেষণ, যে কোনো 2টো লিখে দেবে। ঠিক আছে, তো এর পরবর্তী এপিসোডে আমি রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতি রয়েছে এবং নাগরিকদের যে মৌলিক অধিকারের পরিবর্তে যে কর্তব্যগুলো পালন করতে হয়, 11টা কর্তব্য, সেইগুলো নিয়ে পরবর্তীকালে আমি আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।